তো হ্যালো, ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমাদের টপিকটা কি তোমরা সবাই জানো, এইচএসসি 21 এর অ্যাসাইনমেন্ট নিয়ে তোমরা অনেকে অনেক জোর পেরেশানির মধ্যে রয়েছে। তো গতকালকে যখন নোটিশটা দেওয়া হলো এবং তোমাদেরকে অ্যাসাইনমেন্টটা দেওয়া হলো, তোমাদের অনেকের প্রশ্ন, অনেকের জিজ্ঞাসায় আমাদের ইনবক্সটা ভরে গেছে। সো আমি না পেরে গতকালকে খুব দ্রুত লাইভে আসছিলাম এবং মোটামুটি তোমাদের একটা হালকা পাতলা একটা দিক নির্দেশনা দিয়েছিলাম যে আজকে আমরা লাইভে আসবো এবং বিস্তারিত আলোচনা করব। তো আমি তাহলে আমার আলোচনাটা শুরু করতেছি। সর্বপ্রথম হলো যে তোমাদের কভার পেজের যে ব্যাপারটা, এটা নিয়ে তোমাদের অনেক প্রশ্ন। তোমাদের প্রথম প্রশ্ন যে ভাইয়া, কভার পেজটা কি আমরা হাতে লিখবো নাকি আমরা প্রিন্ট করব? আমি এখানে স্পষ্টভাবে তোমাদের একটু লাইনটা পড়ে শোনাই। যে লাইনটা লেখা ছিল সেটা হচ্ছে যে প্রিন্ট করতে হবে এমন কোনো কথা নাই। প্রিন্ট করতেই হবে এমন কোনো কথা লেখা ছিল না। লেখা ছিল তুমি ওইটার নমুনা ওইটার মতো করে তুমি হাতে লিখতে পারবা। আমার কথা ক্লিয়ার? তুমি ওইটার মতো করে হাতে লিখতে পারবা, এটা বলা আছে। এখন সরকার থেকে যে কভার পেজটা দিয়ে দিছে ওইখানে একটু ঝামেলা আছে, একটু ঘাপলা আছে। ঘাপলাটা আজকে একটু ক্লিয়ার করি তোমাদেরকে। ধরা যাক এইটা আমাদের কভার পেজ। এই কভার পেজের উপরে ঠিক এইখানটাতে নমুনা কপি লেখা। এই কভার পেজের এইখানটাতে নমুনা কপি লেখা। তো এই শব্দটা আমাদের কভার পেজে রাখা যাবে না। আমার কথা ক্লিয়ার? সো আমরা তাহলে কি করব? তোমাদের কোনো চিন্তা নাই, আমরা ভাইয়ারা এই গ্রুপটা কেন করছি, তোমাদের সাহায্য করার জন্য। এই লেখাটা সরায় ফেলতে হবে, এই লেখাটা ফটোশপ করে সরায় ফেলতে হবে। তো আমি আজকে ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই আমি এটা ফটোশপ করে এই লেখাটা সরায় ফেলবো। সরায় ফেলে তোমাদেরকে কভার পেজের লিংকটা আমি ড্রাইভে আপলোড দিয়ে তোমাদেরকে দিয়ে দিব। আমার কথা ক্লিয়ার? সো কভার পেজ নিয়ে কারো কোনো চিন্তা নাই। যে একটা জিনিস একটু ঘাপলা ছিল, সেই ঘাপলাটা আমি ক্লিয়ার করে দিলাম। যে নমুনা কপি বাংলায় লেখা ছিল, এই লেখাটা থাকা যাবে না, ঠিক আছে? কারণ আমরা তো সলভ পেপার জমা দিচ্ছি, আমরা তো একটা খাতা জমা দিচ্ছি। সো ইটস লাইক একটা তোমার আনসার স্ক্রিপ্ট। আনসার স্ক্রিপ্টে কি কখনো নমুনা কপি লেখা থাকা উচিত না। সো এই ফটোশপটার কাজ আমি করে দেব, করে তোমাদেরকে এটা লিংকটা দিয়ে দিব। গেল। এখন তোমাদের প্রশ্ন, ভাই আমরা কি প্রিন্ট করব নাকি হাতে লিখবো? আমার রিকমেন্ডেশন প্রিন্ট করবা। এখন প্রিন্ট কি আজকেই করতে হবে? তোমার কি জমা কি কালকেই করতে হবে? না, প্রিন্টের কাজটা তুমি পরবর্তীতেও করতে পারবা, ঠিক আছে? তুমি চাইলে এই মাসে তোমার প্রিন্ট করার দরকার নেই, তুমি সামনের মাসে প্রিন্ট করতে পারো। এখন কথা হলো, তোমাদের ওই যে অফসেট পেপার কিনতে যাওয়ার জন্য অনেকে হইতে পারে ঘর থেকে বের হতে হবে। তো ইন দ্যাট কেস তোমরা চাইলে তখন প্রিন্ট করতে পারো, কিন্তু এটা ম্যান্ডেটরি না। এটা এখন ম্যান্ডেটরি না, তোমরা এটা পরবর্তী লকডাউনটা শিথিল হোক তখন তোমরা প্রিন্টটা করে নিও। এটা হবে আমার রিকমেন্ডেশন। এবার আসি কভার পেজটা লিখবা কিভাবে। তো আমি গতকালকে এটা পুরা ফুল বলে ফেলছি কভার পেজ কিভাবে লিখতে হবে। হ্যাঁ, কভার পেজে তোমার নাম ইংরেজিতে বড় করে লিখবা। তোমার বাবার নাম ইংরেজিতে বড় করে লিখতে হবে। কভার পেজে লিখাই আছে তোমার নাম, ওইখানটাতে তুমি কি করবা, তোমার নামটা ইংরেজিতে বড় হাতের করে লিখবা। তারপর পিতার নাম ইংরেজিতে বড় হাতের করে লিখবা, এখানে কিন্তু বাংলা ইউজ করা যাবে না, ঠিক আছে? এরপরে তোমার মাতার নাম ইংরেজিতে বড় হাতে লিখবা। তারপরে আরেকটা জিনিস চাইছে, সেটা তোমার বিষয় কোড। তো আমি যেহেতু ফিজিক্সের দায়িত্বে আছি, তোমাদের ফিজিক্সের বিষয় কোড 174 তোমাদের ফিজিক্স ফার্স্ট পার্ট, এবং সেকেন্ড পার্ট 175। তোমাদের এগুলো কিন্তু আমি বলে দিছিলাম। এবং আরেকটা যেটা লাগবে, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে তোমরা অনেকে একটা প্রবলেমে ছিল, যে রেজিস্ট্রেশন নাম্বার। তো জেএসসি এবং এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার যে সেম, এটা কি তোমরা জানো? জেএসসি এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু সেম। তো আমার রেজিস্ট্রেশন নাম্বার যেটা ছিল জেএসসি তে, এসএসসি তে সেইটা, আবার এইচএসসি তেও কিন্তু সেটাই থাকবে। যে রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু চেঞ্জ হয় না, ঠিক আছে? সো রেজিস্ট্রেশন নাম্বার তোমরা পাইছো কি পাও নাই, সেই ব্যাপারটা আসলে কি দাঁড়াচ্ছে, যে রেজিস্ট্রেশন নাম্বারটা আসলে ডিপেন্ডেন্ট কিসের উপর? এটা আগে তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার ছিল সেইটা। এখন রোল নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়। হ্যাঁ, রোল নাম্বার কিন্তু চেঞ্জ হয়। রোল নাম্বার এসএসসি তে, জেএসসি তে, এইচএসসি তে এক এক সময় এক এক রকম হয়ে থাকে। আমার কথা ক্লিয়ার? সো তোমার সামনে প্রথম পেজে আর বেশি কিছু নাই, আর বেশি কিছু চাবে না। কভার পেজ দিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলো, আমার কভার পেজ নিয়ে কথা বলা শেষ। কভার পেজে নিচে আর যা যা আছে ওগুলো শিক্ষা প্রতিষ্ঠানরা পূরণ করবে, তোমার পূরণ করার কোনো দায়িত্ব না। কভার পেজ নিয়ে প্রশ্ন করো। আমি পেন কালার চলে যাব, যে তুমি কালার পেন কোনটা ইউজ করতে পারবা। আচ্ছা, তো কালার পেনের ব্যাপারটা তোমরা কিন্তু আমি রিকমেন্ড করব তোমরা ব্ল্যাক ইউজ করতে পারবে অবশ্যই, এবং এটার পাশাপাশি ব্লুটা ইউজ করলেও ভালো হবে। ব্লু ব্যতীত অন্য কালার পেন ইউজ না করলে ভালো। এখানে কালার পেন নিয়ে কোনো ধরনের ফিক্সড কোনো নির্দেশনা নাই। তুমি সবচেয়ে বেটার হয় যে ফর্মালিটিস অনুযায়ী ব্ল্যাক এবং ব্লু এইটা বাদে অন্য কোনো কালার পেন ইউজ করো না, ঠিক আছে? এটা আমার একটা সাজেশন আর কি, ঠিক আছে? সবুজ ইউজ না করলেও ভালো, আর লাল তো
ইউজ করাই যাবে না, ঠিক আছে? এটা গেল। এরপর হচ্ছে তোমার পেপার টাইপ, তুমি A4 টাইপের A4 যে পেজটা আছে অফসেট পেপার ইউজ করবা এবং তোমাদের প্রশ্ন এপিট ওপিট লিখবা কিনা এইটা টোটালি ডিপেন্ড করতেছে তোমাদের কলেজের উপর। তো কোনো কোনো কলেজের টিচাররা এপিট ওপিট দেখলে স্যাররা হয়তো তোমাদের কিছুটার উপর রাগ করতে পারে, ধমক দিতে পারে। ইন দ্যাট কেস তোমরা কি করবা, তোমাদের টিচারের সাথে যোগাযোগ করবা, তো টিচাররা যেটা বলবে সেটাই হবে। এটা কলেজ টু কলেজ ভ্যারি করে, দ্যাটস ওয়াই আই এম নট গিভিং এনি কাইন্ড অফ ফিক্সড আনসার। ওকে, এরপর যে সাবমিশন ডেট নিয়ে আমি ছোট্ট করে একটু কথা বলি। সেটা হচ্ছে এই যে যে জিনিস লেখাগুলো দেখতেছো এটা আমি কপি পেস্ট করছি কোথা থেকে, আমাদের যে অ্যাসাইনমেন্টটা দিছে ওইখান থেকে আমি জাস্ট তুলে নিছি। এখানে লেখা আছে উইক 1 এর নিচে ফিজিক্সের পাশে 1 লেখা। ফিজিক্সের টোটাল তোমাদের 10টা অ্যাসাইনমেন্ট করতে হবে। ওটার মধ্যে 1 নাম্বার অ্যাসাইনমেন্টটা হচ্ছে ভেক্টরের উপর, এটা হচ্ছে ভেক্টরের উপর যেটা আমি তোমাদেরকে আজকে করাবো। 2 নাম্বার যে অ্যাসাইনমেন্টটা সেটা হচ্ছে তাপগতিবিদ্যার উপর। এখন এটা তোমাদের কবে করা লাগবে? এই তাপগতিবিদ্যা এটা হচ্ছে সেকেন্ড উইকের জন্য, ঠিক আছে? তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দিচ্ছে গতকালকে থেকে একেবারে 9 আগস্ট পর্যন্ত, অর্থাৎ 14 দিনের। এর মধ্যে প্রথম 7 দিন তোমাদের এইটা করতে হবে। এখন স্যাররা কি দেখবে তুমি প্রথম 7 দিন কি করছো না করছো? দেখবে না। তুমি চাইলে প্রথম উইকে 2টা লিখে ফেলতে পারো, আবার তুমি চাইলে না লেখা দ্বিতীয় উইকে 2টা লিখতে পারো, এটা তোমার ইচ্ছা। মোট কথা হলো 9 আগস্টের ভিতরে এই 2টা লিখলেই হবে। ক্লিয়ার? এরপরে আসো তুমি ম্যাথ অবলিক বায়োলজি, তোমাদের যার যেটা মেইন সাবজেক্ট সে সেটা আনসার করবা, ঠিক আছে? এখন উইক 1 এর নিচে কোনো ধরনের কিছু লেখা নাই, সো তোমাদের ম্যাথ এবং বায়োলজি যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে এইটা উইক 1 এর জন্য না, এটা হচ্ছে উইক 2 এর জন্য। উইক 2 তে যে 1 নাম্বারটা আছে শুধুমাত্র সেটা আনসার করবা। এবং কেমিস্ট্রির ক্ষেত্রে উইক 1 এর নিচে 1 লেখা আছে, তার মানে কেমিস্ট্রি 1 নাম্বার যে প্রশ্নটা আছে অ্যাসাইনমেন্টটা আছে সেটা সলভ করবা, কিন্তু উইক 2 তে কোনো ধরনের অ্যাসাইনমেন্ট কেমিস্ট্রি নাই। সো আমরা তাহলে সিদ্ধান্তে আসতে পারি আমাদের টোটাল 9 আগস্টের ভিতরে 4টা অ্যাসাইনমেন্ট করতে হবে। কি কি? ফিজিক্সের 2টা, হ্যাঁ, তারপর ম্যাথ অথবা বায়োলজির 1টা এবং কেমিস্ট্রির 1টা। এর মধ্যে হচ্ছে ফিজিক্সের দায়িত্বে আমি আছি, আমি তোমাদেরকে এই 2টা শেষ করে ফেলবো ইনশাল্লাহ আজকে কালকে বা 3টা ক্লাসের মধ্যে আমি শেষ করার চেষ্টা করব। এবং ম্যাথের দায়িত্বে তোমাদের সাকিব ভাই এবং রাকিব ভাই রয়েছে। আর কেমিস্ট্রি আমি কিছু বলতে চাচ্ছি না, কেমিস্ট্রি হচ্ছে যদি আমার পক্ষে সম্ভব হয় আমিও কেমিস্ট্রিটা নেওয়ার চেষ্টা করবো, বাট আমি কোনো ধরনের কথা দিচ্ছি না, হ্যাঁ, এটা আমার সময়ের উপর ডিপেন্ডেন্ট আর কি। সো এই ছিল আমার সাবমিশন ডেট নিয়ে কথাবার্তা। এবার আসি এইচএসসি প্রিপারেশন সম্পর্কে। তোমরা অনেকে আমি প্রশ্ন পাইছি যে ভাইয়া আমাদেরকে এইচএসসি পরীক্ষাটা কি হবে এই অ্যাসাইনমেন্টের টপিকের উপর? দ্য আনসার ইজ নো। তোমাদের এইচএসসি পরীক্ষা হবে যে শর্ট সিলেবাস ছিল সেটার উপর, কিন্তু এইটা একটা সাজেশনের মতো। আমার কথা ক্লিয়ার? এই যে অ্যাসাইনমেন্টের যে টপিকগুলো আছে এইগুলোর উপর পরীক্ষা আসার সম্ভাবনা বেশি, কিন্তু এগুলো থেকেই আসবে এমন কোনো ধরনের কথা নাই। এগুলোর উপর আসার সম্ভাবনা বেশি, জাস্ট লাইক সাজেশন। ধরে নাও তোমাকে এনসিটিভি থেকে একটা সাজেশন দিয়ে দিছে, এই সাজেশনটা তোমরা ফলো করবা। সো ডিসেম্বরে কিন্তু তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ তোমরা মনে হয় জানো অলরেডি বাংলাদেশে প্রচুর পরিমাণে কিন্তু ভ্যাকসিন আসছে এবং অনেকগুলো ভার্সিটিতে কিন্তু অফলাইনে পরীক্ষা নেওয়ার কিন্তু উদ্যোগ নিয়ে নিছে। সো ভার্সিটিতে যদি নিতে পারে সো তোমাদেরও নিতে পারবে। আমার কথা ক্লিয়ার? সো তোমরা মাথায় এটা রাখবা ডিসেম্বরে তোমাদের পরীক্ষা হচ্ছে, ঠিক আছে? এটা মাথায় রাখবা। এখন যে যেটা অ্যাসাইনমেন্ট করতেছো সেটা তো তোমাকে পরীক্ষা দিতেও হবে, রাইট? তাহলে তোমাকে কি করতে হবে? শুধুমাত্র অ্যাসাইনমেন্টের উপর নির্ভরশীল হইলে হবে না, ওই অ্যাসাইনমেন্টে ওই টপিকগুলো পুরো ঝাঁঝরা করে ফেলবা। কেন? ওগুলো 5 স্টার ম্যাথ, ওগুলো 5 স্টার টপিক। এই যে যেমন ভেক্টরের উপর যে অ্যাসাইনমেন্টটা দিছে নদী নৌকা, তারপর হচ্ছে গিয়ে তোমার সামান্তরিক টাইপের আমি আজকে করাবো, এগুলো পুরো কোপায়া পড়বা, কোপায়া মানে এগুলা ডিউতে আসা, বুয়েটে আসা, রুয়েট কোয়েটে আসা সব অঙ্ক করে ফেলবা। তুমি যদি শুধুমাত্র অ্যাসাইনমেন্ট করতে যাও তখন একটা ধরা খাবা, সেটা হলো অ্যাসাইনমেন্ট বাই সবাই ফুল মার্ক পাবে। অ্যাসাইনমেন্টে সবাই ফুল মার্ক পাবে, ম্যাক্সিমাম কপি পেস্ট করবে। বিভিন্ন বুয়েটের ঢাকা ইউনিভার্সিটি বড় ভাইয়া টাইয়ার আছে, স্যাররা আছে, এরা কি করবে? তাদেরকে সহায়তা করবে এবং সবাই প্রায় সেম মার্কই পাবে। সো ব্যাপারটা দাঁড়াচ্ছে আসলে তোমার নিজের প্রিপারেশন, ঠিক আছে? অ্যাসাইনমেন্টের উপর খুব আহামরি কিন্তু একটা প্রভাব পড়বে না, সবাই প্রায় সেম টাইপেরই মার্ক পাবে। সো আমি তোমাদেরকে বলবো এইচএসসি প্রিপারেশন একটা কোপাকুপি লেভেলের দিতে হলে তোমাদের কি করতে হবে? নিজের একটা ফুল একটা প্রিপারেশন আনতে হবে এবং একটা সাজেশন হিসেবে কাজ করবে। অ্যাসাইনমেন্টে যে টপিকগুলো দেওয়া থাকবে এগুলো তোমাদের সাজেশন, এবং এগুলোর বাইরে কি কি পড়বা? এগুলো বাইরে তোমাদের শর্ট সিলেবাসে যা যা আছে সেগুলো পড়বা এইচএসসির জন্য। শর্ট সিলেবাসের বাইরে এখন কিচ্ছু পড়ার দরকার নাই। আই রিপিট, আগামী ডিসেম্বরের ভিতর বা নভেম্বরের ভিতর তোমাদের শর্ট সিলেবাসের বাইরে কিচ্ছু পড়ার দরকার নাই। তোমরা শর্ট সিলেবাসের বাইরে পড়বা কখন? পড়বা এইচএসসি পর। এইচএসসি পর তোমরা একটা ভালো একটা সময় পাবা, কারণ এইচএসসি 20টাই এখন বের হয় নাই, এখনো এইচএসসি 20 ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা হয় নাই, কোনো ভার্সিটি পরীক্ষা হয় নাই এক্সেপ্ট মেডিকেল। সো তোমরা আরামসে তোমরা ধরে নিতে পারো তোমাদের এপ্রিল আগে কোনো ধরনের পরীক্ষা হচ্ছে না। সো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল
এপ্রিল, সো তোমরা কিন্তু 4 মাসের বেশি একটা সময় পাবা। এইচএসসি পরীক্ষার পরেও তোমরা ওই টাইমে কি পড়বা, যদি ইন কেস বলে দেয় যে ফুল সিলেবাসের উপর পরীক্ষা হবে তখন তোমরা ওগুলা পড়বা। আমার অ্যাসাইনমেন্টের উপর কথাবার্তা এখানেই শেষ। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো। আমি এখন ফিজিক্সের ভেক্টরের প্রবলেমটা শুরু করব। তোমরা একটু কমেন্টে বলো। হ্যাঁ, আমি হচ্ছে ফিজিক্সের ভেক্টরটা এখনই পড়ানো শুরু করব। তোমরা একটু কমেন্টে বলো তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা। হ্যাঁ, আমি এখন তোমাদের প্রশ্ন ধরবো আর কি, মানে তোমাদের আর কার কি প্রশ্ন আছে একটু আমি পড়বো এখন। আকিব শুভ, প্রতিটি অ্যাসাইনমেন্টের জন্য কি আলাদা আলাদা কভার পেজ? হ্যাঁ, প্রতিটি অ্যাসাইনমেন্টের জন্য আলাদা আলাদা কভার পেজ। তোমাদের টোটাল 30টা অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে, তোমাদেরকে 30টা আলাদা আলাদা কভার পেজ নিতে হবে। আচ্ছা, মন্দিরা মনি বলছে ভাই একটা প্রশ্ন আছে, তাড়াতাড়ি প্রশ্ন করো, তাড়াতাড়ি। কার কি প্রশ্ন আছে একটু দ্রুত করে ফেলো। হ্যাঁ, আমি হচ্ছে যে ভেক্টরের প্রবলেমটা আমি এখন সলভ শুরু করব। নাসরিন আক্তার নীলা, অ্যাসাইনমেন্টের টপিক ছাড়া বাকি পার্ট পড়বো, ওই চ্যাপ্টার অবশ্যই পড়বা। আমি একটু আগে তোমাদেরকে বললাম অ্যাসাইনমেন্টের টপিক হইতেছে জাস্ট একটা সাজেশনের মতো আর কি। তোমাদের এইচএসসি সিলেবাস হচ্ছে তোমাদের যে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে সেইটাই। আই রিপিট, এখানে কোনো ধরনের ভুল ভ্রান্তি ছড়াবা না, কোনো ধরনের গুজব ছড়াবা না, বা নিজে কোনো গুজবে কান দিবা না যে অ্যাসাইনমেন্টটাই কি শুধুমাত্র এইচএসসি সিলেবাস কিনা। নো, তোমাদের এইচএসসি সিলেবাস হচ্ছে শর্ট সিলেবাস, তোমাদের এইচএসসি সিলেবাস হচ্ছে শর্ট সিলেবাস। সো ভুলেও শুধু অ্যাসাইনমেন্টের টপিকের উপর নির্ভরশীল হবে না। অ্যাসাইনমেন্টের টপিক ইজ 5 স্টার ম্যাথ, 5 স্টার টপিক। হ্যাঁ, এগুলো বাদে বাকি যেগুলো সেগুলো খুব ইম্পর্টেন্ট, কিন্তু তোমাকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে অ্যাসাইনমেন্টের টপিকগুলোর উপর। আচ্ছা, কোশ্চেন কি আগে তুলে নিতে হবে কিনা? দা ভেরি গুড কোশ্চেন। চৈতির প্রশ্নের আমি আনসারটা দিব। ভাইয়া প্রশ্ন কি খাতায় তুলবো কিনা? হ্যাঁ, এটা নিয়ে আমি আলোচনা করব। এই প্রশ্নটা তোমাদের অনেক অনেক অনেক। এখন আমি আমার ছোট্ট করে একটু এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমরা যারা ভার্সিটিতে অলরেডি প্রায় শেষের পথে, আমাদের হচ্ছে প্রতি বছরে কতগুলো অ্যাসাইনমেন্ট করতে আমি তোমাকে আন্দাজ করতে পারবো না। আমি হচ্ছে ফাইনাল ইয়ার আছে, আমার 4 বছর প্রায় আমি 100-র বেশি অ্যাসাইনমেন্ট করছি। তো আমরা যে অ্যাসাইনমেন্টগুলো করি, আমরা আসলে কিভাবে করি, আমাদের সার্ভার যে প্রশ্নগুলো দেয় আগে কি করি হচ্ছে আমরা আমাদের কোশ্চেনটা তুলি। ঠিক আছে, আমরা আমাদের কোশ্চেনটা তুলি। এখন তোমাদের কোশ্চেন আমাদের কোশ্চেনের মধ্যে একটা পার্থক্য হলো, আমাদের কোশ্চেনটা হয় 1-2 লাইনের, বাট তোমাদের এত বড় বড় প্রশ্ন হয়। সো আমরা কি করি, এখানটাতে আগে পুরো প্রশ্নটা লিখি, তারপরে হচ্ছে আমরা আনসারটা লেখা শুরু করি। এখন তোমাদের তো একটা উদ্দীপক টাইপের, আমাদের তো উদ্দীপক টাইপের থাকে না, আমাদের ডিরেক্ট প্রশ্ন আকারে থাকে। তোমরা তাহলে কি করবা, আমি তোমাদের হচ্ছে একটা ডেমো হিসাবে দেখাই দেয়। ডেমোটা হচ্ছে এইটা, ধরো তোমার কভার পেজ, ঠিক আছে, এই হচ্ছে কভার পেজ। তুমি কভার পেজ পুরোটা লিখে ফেললা, এটা তোমার হচ্ছে কি একেবারে প্রথম পেজ, ফার্স্ট পেজ। এখন ফার্স্ট পেজ না, এটা আমি 0তম পেজ নাম দিলাম। ঠিক আছে, তোমাদের প্রথম পেজটা হবে কি, যে প্রশ্নটা, যে উইকে তুমি অ্যাসাইনমেন্টটা করতেছো সেই প্রশ্নটা পুরো দেখা তুলবা। আমার কথা ক্লিয়ার? উদ্দীপক সহ পুরো প্রশ্নটা দেখা তুলবা। সো ফার্স্ট পেজে তোমরা কি করবা, ফার্স্ট পেজে পুরো কোশ্চেনটা তোমরা লিখে ফেলবা। ক্লিয়ার? এরপরে আসো, এখন ওই পিঠে তুমি লিখবা কি লিখবে না এটা কলেজের স্যারদেরকে কোশ্চেন করবা। এটা আমার ডিসিশন না, এটা কারো ডিসিশন না, ইটস ডিপেন্ড অন কলেজ অথরিটি। ঠিক আছে, তারপরে আসো তোমরা সেকেন্ড পেজে তোমরা কিভাবে লিখবা সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তোমরা এই যে যদি তোমাদের পেজ হয়ে থাকে, ধরো 1 নম্বর প্রশ্ন এবং তোমাদের ক নাম্বার যে প্রশ্নটা, ওইখানে কি তোমার কি বলা হলো, যে তোমার ওপি ভেক্টর নির্ণয় করতে বলা হলো। সাপোজ এখন তুমি কি করবা, এইভাবে লিখবা 1 নং প্রশ্নের উত্তর। ঠিক আছে, এইভাবে একটা টাইম দিবা, জাস্ট লাইক তুমি এক্সাম দিচ্ছ। ঠিক আছে, এক্সাম দিচ্ছ এইভাবে। এরপরে তুমি কি করবা, ওই অঙ্কটঙ্ক করবা, করে ওপি ভেক্টরটা তুমি নির্ণয় করে ফেলবা। এরপরে আবার লিখবা 1 নং প্রশ্নের উত্তর খ, এভাবে লিখবা, লিখে তুমি এইটার আবার আনসার করে ফেলবা। আমার কথা ক্লিয়ার? এইভাবে তুমি প্রত্যেকটা প্রশ্নের আনসার করবা। তুমি জাস্ট ধরে নিবা যে এটা একটা পরীক্ষা। এখন তুমি একটা কাজ করতে পারো, এই যে আন্ডারলাইন গুলো তুমি চাইলে নীল কালার দিয়ে করতে পারো। আমি তোমাদের রিকমেন্ড করব তোমরা চাইলে নীল কালারটা ইউজ করতে পারো। সাদিয়া আফরিন বুশরা, কভার পেজ কি প্রিন্ট করবা কিনা? হ্যাঁ, কভার পেজটা প্রিন্ট করলে ভালো। তুমি চাইলে হাতেও লিখতে পারো, কিন্তু আমি হাতে লেখাটা রিকমেন্ড করব না। তোমরা কভার পেজটা প্রিন্ট করবা, কিন্তু একটু সাবধান থাকবা। বোর্ড থেকে যেটা দিছে সেটা প্রিন্ট করো না। আমি আবারও বলি, বোর্ড থেকে যেটা দেওয়া হয়েছে এই পাশে একটা নমুনা কপি লেখা, এটা রাখা যাবে না। এইটা আমি ফটোশপ দিয়ে সরাইয়া তোমাদেরকে এই গ্রুপে লিঙ্কটা দিয়ে দিব, নো চিন্তা। ঠিক আছে, আচ্ছা। রূপা বলতেছে ভাইয়া কপি করলে বাতিল হবে, তাহলে ম্যাথ কিভাবে আলাদা করব? আসলে ব্যাপারটা হইতেছে যে এখানে কপি করলে আসলে বাধা হবে কিনা, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। পুরা বাংলাদেশে সব সলিউশন ছড়াবে, এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সলিউশন মিনিমাম 20 থেকে 30 ধরনের বের হবে।
20 থেকে 30 ধরনের সলিউশন বের হবে। এখন কোন অঙ্কে একটু এদিক ওদিক করে আনসার হবে, যেমন আমি আজকে তোমাদেরকে অঙ্ক করাবো, একটা অঙ্ক আমি 2-3টা নিয়মে করাবো, দেখা যাবে রাফি ভাইয়া যে প্রসেসে অঙ্কটা করছে অন্য প্ল্যাটফর্মের ভাইয়া ওই প্রসেসে অঙ্কটা করে নাই। তো তোমরা কি করবা, তোমরা নিজেরা কতখানি করো সেটা হলো একটা ম্যাটার, তোমরা কাকে ফলো করবা দ্যাট ইজ দ্য ম্যাটার। এখানে ম্যাটারটা হচ্ছে কেউ আমরা ডিরেক্টলি বলে দিব না তুমি আমারটাই ফলো করো, আমি আজকে তোমাদের অ্যাসাইনমেন্টে সবকিছু বলে দিব, কিন্তু আমি তোমাদের বলতেছি না তোমরা আমারটাই দেখা দেখা করো, আমি তোমাদের শিখায় দিব। এরপরে তুমি তোমার মেধাকে কোশ্চেন করবা, রাফি ভাইয়া যেটা পড়াইছে আমি কি সেভাবে করব, দ্যাট ইজ দ্য কোশ্চেন। রাফি ভাইয়া যেভাবে পড়াইছে আমি কি ওই ওয়েতে আগাবো, ঠিক আছে। তোমাকে হচ্ছে আমি এমন ভাবে পড়াবো যাতে তোমার এইচএসসি হয়ে যায়, অ্যাডমিশনও হয়ে যায়। দেখ আজকে কিভাবে পড়াই, ঠিক আছে। সো কপি করলে বাতিল হবে ব্যাপারটা আসলে আমি পুরোপুরি সমর্থন করতেছি না। আসলে পুরাটা কপি করা মানে কপি যে তুমি করছো এটা জীবনে প্রমাণ করা সম্ভব না, প্রমাণ করা সম্ভব ভার্সিটি লেভেল। তোমাদের ছোট্ট করে একটু বলি, প্লেজিয়ারিজম সম্পর্কে তোমরা কি জানো? আইসিটিতে হয়তো বা তোমরা পড়ছো। যদি আমরা ভার্সিটিতে যদি কোনো ধরনের পেপার, আমরা হচ্ছে পেপার লিখি, কিরকম পেপার, আমি একটা যদি প্রজেক্ট করি ওই প্রজেক্টের পেপার লিখতে হয়। আমি কি কাজ করছি, আমি রিসেন্টলি হচ্ছে একটা প্রজেক্ট কাজ করতেছি যে আমার বডিতে হচ্ছে একটা সেন্সর থাকবে, মনে করো চট্টগ্রামে আমার বাবা আছে, আমার বাবা হচ্ছে এখন জ্বর আছে কিনা, সে হার্ট অ্যাটাক করছে কিনা, আমি ঢাকা থেকে সব বলে দিতে পারবো। আমি এমন একটা যন্ত্র বানাচ্ছি আর কি, এটা আমার ভার্সিটির জন্য আর কি, এটা ভার্সিটি প্রজেক্ট। আমি 2টা অ্যাপ বানাইছি, ওই যে আমি যে পুরো ঘটনাটা ঘটালাম আমাকে একটা পেপার একটা লিখতে হয়, ওই যে মাঝে মধ্যে দেখো না রিসার্চ পেপার বের হয়, এরকম আমি রিসার্চ পেপার হচ্ছে আমি নিয়ে কাজ করতেছি। ওইখানে যে আমি লেখাগুলো লিখি ওইগুলা আমি কপি করতেছি কিনা এগুলা ধরার একটা উপায় আছে। এই প্লেজিয়ারিজম হইতেছে চেক করা যায়। তোমরা গ্রামারলি অ্যাপ, এই নামটার নাম শুনছো? গ্রামারলি এই নামে একটা অ্যাপ, এটা একটা সফটওয়্যার আছে, তোমরা ইউটিউবে ঢুকলে দেখো না অ্যাড দেখা গ্রামারলি। এই সফটওয়্যারটা আমি ইউজ করি, এটা আমার অ্যাকাউন্ট আছে, এইটা দিয়ে প্লেজিয়ারিজম চেক করা যায়। এই সফটওয়্যারটা কি করে, পুরো পৃথিবীর যত ওয়েবসাইট আছে প্রত্যেকটা ওয়েবসাইট ঘাইটা তুমি যা লিখছো, মানে আমি আমার কথা বলতেছি, আমি যা লিখছি ওগুলো সব চেক করে সে বলে দিতে পারবে আমি কত পার্সেন্ট কপি করছি। অর্থাৎ ওয়েবসাইট থেকে যদি আমি কোনো কিছু কপি করি সেটা ধরা যাবে লিখা আকারে। আমরা তো টাইপ আকারে দিই, আমরা তো হাতে লিখে করি না, মানে আমি অ্যাসাইনমেন্টের কথা বলতেছি না, আমি আমার প্রজেক্ট পেপারের কথা বলতেছি, ওগুলো আমরা টাইপ করে দিই। তো টাইপ করা জিনিস তো এই সকল সফটওয়্যার দিয়ে ধরা যায় যে আমি আসলে নকল করতেছি কিনা, এটা ধরা যায়। কিন্তু তোমরা তো হাতে লিখবা, তো হাতে লেখা জিনিস কেমনে ধরবো, দ্যাট ইজ দ্য ম্যাটার। সো আমি তোমাদেরকে এইটাই বলতে চাচ্ছি, আমি পুরো সত্য কথাটা বলতে চাচ্ছি যে আসলে তুমি কপি করছো কি করছো না এটা সরাসরি কখনো ধরা সম্ভব না। এখন আসতে পারে তাহলে ভাইয়া আমরা কি কপি করবো? নো, আমি কিন্তু কপি করতে উৎসাহ করতেছি না, আমি জাস্ট সত্যটা তোমাদের সামনে তুলে ধরতেছি যে অ্যাকচুয়ালি এটা সম্ভব না, যে সবারটা আসলে কে কার থেকে কপি করছে এটা আসলে জীবনেও ডিটারমাইন করা সম্ভব না। এটা গেল প্রথম পয়েন্ট। এখন দ্বিতীয় পয়েন্ট হলো তোমরা কি করবা, তোমরা কপি করবা না। এখানে হইতেছে যে তুমি নিজের কাছে একটু লয়াল থাকবা, যে আমি শিখবো, আমি যা টপিক দিচ্ছি আমি প্রত্যেকটা টপিক শিখবো, প্রত্যেকটা টপিক শিখে দেন আমি সেটা অ্যাপ্লাই করবো। এটাই হইতেছে কি তোমার অ্যাসাইনমেন্টের একেবারে মূলনীতি। তুমি চাইলে কপি করতে পারো, হ্যাঁ, কিন্তু কথা হলো তুমি নিজের কাছে কি ঠিক থাকলা, এটা হলো একটা কথা। দ্বিতীয় কথা হলো তুমি যারটা কপি করছো তারটা কি সঠিক, এটা হলো একটা কথা। এই দুইটা কথা হলো মেইন। তুমি সাপোজ একটা অঙ্ক করছো, সেটা অনেকজন মিলা করছে, 60 জন, তোমাদের কাছে 90 জন আছে, 60 জন মিলা তোমরা একজনে একটা অঙ্ক তোমরা কপি করছো, 60 জনেরটাই ভুল। এটা বোর্ডে যখন যাবে উনাদের কাছে তো একটা সঠিক আনসার আছে, দিল সবকিছু 0 মাইনাস, তখন কি করবা? দ্যাট ইজ দ্য পয়েন্ট। সো তোমাদেরকে বলবো তোমরা হচ্ছে পুরোপুরি তোমরা হচ্ছে কপির দিকে যাবে না। এটার কারণ হচ্ছে যে তুমি যারটা কপি করতো তারটা তো ভুল হতে পারে, ক্লিয়ার? সো এখানে তোমার নিজের মেধাটাকে তুমি কোয়েশ্চেন করবা, আমি হচ্ছে যেটা লিখতেছি আমি কি সঠিক লিখতেছি, এটা নিজেকে কোয়েশ্চেন করবা। 4 থেকে একটা পরীক্ষা হলে তোমরা আধা ঘন্টা 1 ঘন্টা বা 2 ঘন্টার মতো একটা ফিক্সড টাইম থাকে, এখানে তোমার পুরো 2 সপ্তাহ টাইম দিয়ে দিছে। আমার কথা ক্লিয়ার? সো এখানে ব্যাপারটা হচ্ছে ওভারঅল দাঁড়াচ্ছে তোমরা ওই টপিক যা থাকবে সব শিখে ফেলবা, লিখবা নিজের মতো করে, ঠিক আছে? এখানে একটু এদিক ওদিক হবে, যেমন অঙ্কগুলো সবারই আনসার মিল হবে, তার মানে কি কপি? নো। তুমি মনে করো এভাবে লিখলা যে কপির ভিতরে ভাই ধরন আছে, বুঝছো? চোরামি করা যায়, চোরামির ভিতরে আবার ধরন আছে। এখন কথা হলো যে একজনে মনে করো এইভাবে লিখলো, সে কোনো একটা পেজে, ধরা যাক এই যে একজন ব্যক্তি, ধরা যাক এটা হচ্ছে ফার্স্ট পারসন আর এটা মনে করো সেকেন্ড পারসন। তো ফার্স্ট পারসন হচ্ছে সে নিজে থেকে লিখছে, আর সেকেন্ড পারসন ওর থেকে কপি করবে, ধরা যাক। তো তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো, ফার্স্ট পারসন হাতের লেখা সেকেন্ড পারসন হাতের লেখা সেম হবে না, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হলো ফার্স্ট পারসন একটা লাইনে যতগুলো শব্দ লিখে, সেকেন্ড পারসন একটা লাইনে ততগুলো শব্দ লিখবে না, ঠিক আছে? এটা হলো একটা কথা। সো এগুলো কিন্তু ম্যাচ খায় না। এরপরে হলো ফার্স্ট পারসন মনে করো যে শব্দগুলো ইউজ করলো ও দেখা গেল সেগুলো সিনোনিম ইউজ করলো, ঠিক আছে? সো এইভাবে করে কিন্তু অনেকে এই ব্যাপারগুলো করে থাকে। আমার কথা ক্লিয়ার? এইভাবে অনেকে করে থাকে। এখন কথা হলো কপি করলেও ও যে কপি করতে সেটা ও জানে,
কিন্তু অন্য কেউ কিন্তু জানে না, ঠিক আছে? এটা হলো একটা কথা। দ্বিতীয় কথা হলো অন্য আরেকজন পার্সন সে মনে করে কপি করে নাই, সে নিজের মতো করে সে করতেছে, কিন্তু দেখা গেল ওর সাথে মিলা গেল। এখন তুমি আবার বলো দোষী কে? ওই দোষী নাকি যে যে নিজের মতো করে ওর সাথে মিলা গেল সে দোষী? অবশ্যই ওই দোষী, ওই কপি করছে। এখন তুমি আবার বলো একটা টিচার কেমন বুঝবে যে ওই কপি করছে আর ওই কপি করে নাই? সো এগুলো ডিটারমাইন করা সম্ভব না। সো ব্যাপারটা আসলে পুরোপুরি তোমার নিজের উপর। তুমি নিজে ঠিক থাকলে ঠিক, তুমি নিজে ঠিক না থাকলে বেঠিক। এটা হলো একটা কথা। তুমি যদি কপি করো কারো কাছ থেকে, এখানে হচ্ছে ওই একটাই লস, যদি ভুল করে থাকে তোমারটাও ভুল। হ্যাঁ, এটাই হলো একটা লস। আশা করি তোমাদেরকে আমি পুরো সত্যটা তোমাদের সামনে তুলে ধরতে পারছি যে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটতে পারে, কপি করলে কি হবে, কপি না করলে কি হবে। তুমি যদি কপি না করো কারো কাছ থেকে, নিজের মতো করে করো, এরপরে জাস্ট আনসারটা মিলাবা। আমার বুদ্ধিটা শোনো, আমার বুদ্ধিটা হচ্ছে আমি তোমাদেরকে আজকে শিখাই দিব, অঙ্ক কইরা দিব, অনেক কিছু কইরা দিব, অনেক কিছু বলে দিব। এতটুকু আমি এমনি করে দিছি, তোমরা বাকিটুকু করো। তোমরা বাকিটুকু নিজে করবা, কইরা তোমার ফ্রেন্ডের সাথে মিলাবা যে দোস্ত রাফি ভাই যে অঙ্কটা করাইছে উনি তো 60% 70% অঙ্ক করে দিয়েছে, বাকিটুকু ইচ্ছা করে দেয় নাই, আমার আনসারটা তোর আনসারের সাথে মিলে কিনা। তো তোমার ফ্রেন্ড অঙ্কটা করবে, তুমি অঙ্কটা করবা, দুইজনে আনসার খালি ম্যাচ করবা। আমার কথা ক্লিয়ার? তুমি যে ম্যাচ করতেছো এটা কি তোমার কোনো দোষ? এটা কোনো তোমার দোষ না, ঠিক আছে? সো আমি তোমাদেরকে বলবো এই রুলটা ফলো করো। নাম্বার 1, যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো ভাইয়ার হচ্ছে লেকচার তোমরা ফলো করো। নাম্বার 2, ওই টপিকটা পুরোটা ভালো মতো পড়ো। নাম্বার 3, নিজের মতো করে অঙ্কটা করো। এবং নাম্বার 4, অঙ্ক করার পর যে আনসারটা বের হবে সেটা তোমার বন্ধুর সাথে বা বান্ধবীর সাথে তোমরা মিলে নাও। যদি দেখো যে মিলে গেছে, আলহামদুলিল্লাহ। আমার কথা ক্লিয়ার? আমি এটা নিয়ে আলোচনা করবো না, আমি ডিরেক্টলি এখন পড়া শুরু করব। আচ্ছা, অনেক কিছু বলছি। আচ্ছা, আকিব শুভ বলছে আপনি আজকে কভার পেজে যে পিডিএফটা দিবেন সেটা কি দোকান থেকে প্রিন্ট করে আনবো? হ্যাঁ, এটা দোকান থেকে প্রিন্ট করে আনবা, বাসায় প্রিন্টার থাকলে তো হইলই। মন্দিরা মনি আপনার প্রশ্ন আনসার পেয়েছি। আচ্ছা, গুড। নাইমা বলতেছে ভাইয়া একটা কোশ্চেন তুলবো, একটা আনসার লিখবো, নাকি সবগুলো কোশ্চেন আগে তুলে সব আনসার লিখবো? আচ্ছা, এই প্রশ্নটা আমি আনসার দিয়ে দিছি। একটা পেজে পুরো সব প্রশ্ন লিখবা, একটা প্রশ্ন একটা আনসার, এভাবে লিখলে তোমাকে কেটে দিবে না, তোমাকে কেটে দিবে না, এমন কোনো ধরনের রুলস নাই, ঠিক আছে? এটা জাস্ট যার যার প্রেফারেন্স, যার যার ইচ্ছা। তুমি চাইলে এটা করতে পারো, একটা পেজে সব প্রশ্ন, দ্বিতীয় পেজে তুমি আনসার লিখতে পারো। অথবা তুমি মনে করো একটা পেজে একটা প্রশ্ন লেখা আনসার, একটা প্রশ্ন লেখা আনসার, এটাও করতে পারো। তুমি দুইটা যে কোনোটাই করতে পারো। কিন্তু মানে আমার প্রেফারেন্স, আমি যদি তোমাদের জায়গায় স্টুডেন্ট হিসেবে থাকতাম, আমি যে কাজটা করতাম, আমি একটা পেজে পুরো ফুল প্রশ্নগুলো লিখতাম এবং পরবর্তী পেজ থেকে 1 নং প্রশ্ন উত্তর ক, 1 নং প্রশ্ন উত্তর খ আমি এইভাবে আনসার করতাম। আমার কথা ক্লিয়ার? সো আমি ব্যাপারটা আসলে তোমাদের উপর ছেড়ে দিচ্ছি, যার যেটা ভালো লাগে আর কি। আমার কথা ক্লিয়ার? দেখা যায় অন্য একটা ভাইয়া, অন্য কোনো একটা ভাইয়া বলবে কি তুমি এখানে প্রশ্ন লিখে এখানে উত্তর লিখো। ভাই, এগুলোর উপর কোনো মার্ক ডিপেন্ডেন্ট না, নো প্যারা, চিল। এগুলোর উপর কোনো মার্ক ডিপেন্ডেন্ট না। তুমি একটা প্রশ্ন লিখে আনসার লিখছো নাকি সব প্রশ্ন লিখে আনসার লিখছো, এগুলোর উপর কোনো মার্ক বরাদ্দ নাই। সো প্যারা নেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? আমি তো বলে দিছি একটা পেজে প্রশ্ন লিখে তারপরে বুকগুলোতে তোমরা আনসার লিখতে পারো। এরপরে নেক্সট আর কার প্রশ্ন আছে? আচ্ছা, আর কার কি প্রশ্ন আছে তাড়াতাড়ি বলো। আচ্ছা, বায়োলজির জন্য তোমরা ব্যাটলস অফ বায়োলজি ফলো করতে পারো। আচ্ছা, আর কার কি প্রশ্ন? হ্যাঁ, আচ্ছা, কোশ্চেন উঠানোর ব্যাপারে তোমরা আনসার পেয়ে গেছো। মার্জিনের ব্যাপারটা বলি। মার্জিনের কিন্তু চারপাশে করার আমি সাপোর্ট করি না। মার্জিনের ব্যাপারটা হচ্ছে তোমরা নর্মাল যেভাবে মার্জিন করো সেভাবে মার্জিন করবা, চারপাশে মার্জিন করাটা আমি সাপোর্ট করি না। হ্যাঁ, তোমরা এভাবে করতে পারো নর্মালি, তোমরা আগে যেভাবে করতা, এই যে এইভাবে আমি এইভাবে হচ্ছে মার্জিন করি আর কি। অথবা তোমরা এখানেও দিয়ে দিতে পারো, মানে এটা জাস্ট পরীক্ষার খাতার মতো আর কি। কিন্তু জাস্ট একটু ভালো একটা পেপার ইউজ করো, কারণ হচ্ছে এই কাগজটা তোমাদের অনেক দিন পর্যন্ত কিন্তু তোমাদের লং লাস্টিং হতে হবে। তুমি যদি বাসার ওই দিস্তা খাতা ইউজ করো, দেখা গেল যে এই কাগজটা পরবর্তীতে একসময় ছিঁড়ে গেল, দেখা গেল একটুখানি মোচড় টোচড় হয়ে গেল, তো ব্যাপারটা আসলে সুন্দর থাকবে না, এতদিন পর্যন্ত এটা সুন্দর থাকবে না। সো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা একটু কষ্ট করে একটু দোকানে গিয়ে A4 সাইজে তোমরা অফসেট পেপারটা কিনে নিও, অনেক দিন টিকবে, ঠিক আছে? আর তোমরা এপিক ওইপিক এই ব্যাপারটা কলেজের উপর স্যারদের উপর ডিপেন্ডেন্ট। আমি রিকমেন্ড করবো চারপাশে এরকম ডিজাইন করার কোনো দরকার নাই, আননেসেসারি, এটা আমি মনে করি, ঠিক আছে? আচ্ছা, আর কার কি প্রশ্ন আছে? কোশ্চেন তুলতে হবে কিনা এগুলো আমি আনসার দিয়ে দিছি ভাইয়ারা, কোশ্চেন তুলতে হবে কিনা আমি আনসার দিয়ে দিছি। বায়োলজি অ্যাসাইনমেন্টের জন্য ব্যাটলস অফ বায়োলজি ফলো করবা। একটা পেজে যদি ভাইয়া পুরোটা প্রশ্ন জায়গা না দেয়,
একটি পেজে যদি ভাইয়া পুরোটা প্রশ্ন জায়গা না নেই সমস্যা নেই, পুরো প্রশ্ন একটা পেজে যদি পুরো প্রশ্ন জায়গা না হয় তোমরা পরের পেজে চলে যাবা। কিন্তু একটা কাজ করবে, যেরকম ধরা যাক এটা প্রথম পেজে, এখানে সব তোমরা প্রশ্ন লিখলা, এরপরে তোমাদের দ্বিতীয় পেজ এখানেও তোমার প্রশ্ন লিখলা, ঠিক আছে? এখন এখান থেকে আনসার শুরু করো না, ঠিক আছে? এখান থেকে আনসার শুরু না করে তোমরা তৃতীয় পেজে চলে যাবা, তৃতীয় পেজ থেকে তোমরা আনসার শুরু করবা, ঠিক আছে? এটা আমার রিকমেন্ডেশন, এটা কোনো রুলস না ভাইয়া, এগুলো কোনো ধরনের রুলস না, এগুলো যার যেটা প্রেফারেন্স। প্রশ্ন যে পেজে প্রশ্ন থাকবে ওই পেজে আনসার না লিখলেটাই ভালো, লিখলেও কোনো সমস্যা নেই, তোমার একটা নাম্বারও কাটবে না, ঠিক আছে? এটা জাস্ট প্রেফারেন্স। মানে আমরা ভার্সিটিতে আমরা শত শত অ্যাসাইনমেন্ট করি, তো আমি কিভাবে করে আসছি পুরা ভার্সিটিতে শত শত অ্যাসাইনমেন্ট, সেভাবেই তোমাদেরকে তুলে ধরতেছি, একটু সৌন্দর্য যেন থাকে, ঠিক আছে? আর কিছু হাতের লেখা একটু সুন্দর করে লিখো। আর কাটাকাটি তো ভাইয়া, কাটাকাটি হলে কি আমি পুরো পেজটাই ছিঁড়ে ফেলবো? না, কাটাকাটি হইলে কোনো সমস্যা নাই, কিন্তু ভাই বেশি যাতে কাটাকাটি না হয়। মনে করো একটা পেজে তুমি লিখতেছো কাটলা কাটলা কাটলা, খুবই বাজে দেখায়, এটার উপর মার্কিং আছে ভাই, অনেক স্যাররা ঠিক মতো পড়বই না, হ্যাঁ খালি দেখবো সুন্দর মার্ক সুন্দর মার্ক। সত্যি কথা, হাতের লেখার উপর এখানে একটা ব্যাপার থাকতে পারে, কিন্তু আমার মতে আমি যদি টিচার হইতাম ভুলে হাতের লেখা দিকে তাকাইতাম না, আমি জাস্ট পুরো প্রসেসটা দেখতাম। সব টিচার তো সেম না, অনেক টিচার কি করবে, আরে সবাই তো কপি করছে, সবার তো সেমই আনসার, দেখি কার হাতের লেখা সুন্দর, কে একটু ডিজাইন করে লিখছে, তো দেখা যাবে তার একটু বেশি মার্ক দিয়ে দিবে। সো আমি তোমাদেরকে বলবো একটু হাতের লেখাটা একটু সুন্দর করে লিখবা, হ্যাঁ একটু হালকা পাতলা একটু নীল কালার পেনটা ইউজ করবা, আর কাটাকাটিটা যাতে খুব কম হয়, ঠিক আছে? কাটাকাটি যদি বেশি হয়ে যায় পেজটা চেঞ্জ করে ফেলবা। আচ্ছা, ম্যাথ আর কেমিস্ট্রির জন্য কোন গ্রুপ ফলো করবা? এই গ্রুপ ফলো করবা, এই গ্রুপটাতেই ম্যাথ করে দেওয়া হবে, আর কেমিস্ট্রিটা আমি করে দিব কিনা আমি তোমাদেরকে জানাই দিব।